সহজীকরণের জন্য তৈরি মোবাইল অ্যাপ লাব্বাইক উদ্বোধন করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারে সেজন্য এই অ্যাপ বিরাট ভূমিকা রাখবে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো তৈরি অ্যাপটি উদ্বোধন করে হজযাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চলতি বছর পবিত্র হজ ব্রত পালনের শুরু থেকে হজযাত্রীরা এই অ্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে যেন মানুষ হজে যাওয়ার চিন্তাভাবনার পর্যায় থেকে এই অ্যাপ ব্যবহার করে হজযাত্রীকে সহজ করতে পারে সেই লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। কথোপকথনের যদি রেকর্ড থাকে সেগুলো জেনে আরো তার স্মরণীয় জিনিস যদি কিছু থাকে সেগুলো এক জায়গাতে একত্র করবে, যাতে করে তার একটা অ্যালবাম তৈরি হয়ে যায়, যাতে সে বাকি দিনগুলোকে মাঝে মাঝে এই অংশটা নিয়ে সে তৃপ্তি পাবে যে আমি কাজটা করে এসেছি। এবং সবার সহযোগিতার কারণে এটা খুব উপভোগ্য একটা সফর হয়েছে এবং আমি ধর্মকর্মগুলো সঠিকভাবে করতে পেরেছি এদের সহযোগিতার কারণে। এই কথাটা যেন সে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে পারে, এটি হলো আমাদের লক্ষ্য। চলতি বছরের হজের উদ্দেশ্যে মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। রাত 2:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি রওনা দেবে সৌদি আরবের উদ্দেশ্যে। এ নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ধর্ম মন্ত্রণালয়। ইতিমধ্যে হজযাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে উপস্থিত হতে শুরু করেছেন। বিমানবন্দর ও আশপাশ এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত করা হয়েছে 2 শতাধিক পুলিশ সদস্য। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিও জোরদার করা হয়েছে। এই বছর বাংলাদেশ থেকে মোট 87,100 জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন। এর মধ্যে 5,200 জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 81,900 জন বেসরকারি ব্যবস্থাপনায়। হজ ফ্লাইট চলবে আগামী 31 মে পর্যন্ত। দর্শক, রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে চলছে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী SM আরিফ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি হজ ফ্লাইটের উদ্বোধন এবং হজ যাত্রার প্রস্তুতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। উপমা, যেটি জানতে চাইছেন যে এখনো উদ্বোধন করা হয়নি, অতিথিরা যারা রয়েছেন তারা এই হজ ক্যাম্পে এসেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো হজের যে এবার ফ্লাইট শুরু হবে সেটি উদ্বোধন করা হবে। এবং আপনি আরেকটি জানতে চেয়েছেন যে আসলে হাজিদের অবস্থান কি, তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন। সব প্রস্তুতি এখন প্রায় সম্পন্ন। আপনি জানেন যে শুধু আজকে থেকেই ফ্লাইট শুরু হয়ে যাবে। সেখানে আজকে যে প্রথম ফ্লাইটটি হবে সেখানে 419 জন হজ যাত্রী তারা কিন্তু আজকে প্রথম দিনের ফ্লাইটে রওনা দেবেন। এবং সেই ফ্লাইটটি আমরা যতটুকু জানতে পেরেছি 2:15 দিকে ঢাকা ছেড়ে যাবে, হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাবে। এবছর আসলে সব মিলিয়ে কিন্তু 87,100 জনের মতো বাংলাদেশি পবিত্র হজ পালন করতে যাবেন সৌদি আরবে। আজকে যে ফ্লাইটটি শুরু হলো আজকে থেকে যে ফ্লাইটটি শুরু হলো হজের, সেটি আসলে 31 মে পর্যন্ত কিন্তু এই ফ্লাইটগুলো চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন থেকে। আমরা আজকে যেটি জানতে পেরেছি যে এবার সরকারি ব্যবস্থাপনায় কিন্তু আসলে 5,200 জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। এছাড়া বাকি যারা রয়েছেন 81,900 জনের মতো বেসরকারি হজ ব্যবস্থাপনায় হজ পালন করবেন। সরকার কিন্তু এবার জানি না, এবার অন্তর্বর্তী সরকার এবারের হজ নির্বিঘ্নে পালন করার জন্য বেশ কিছু আসলে তারা অনেক কিছু হাতে নিয়েছেন। সেগুলো অন্যান্যবারে যে হজযাত্রীদের যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো ইন্টিগ্রেট করে কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু এবার নতুন করে সংযোজন করেছেন। সেছাড়াও আমরা এখানে যখন আসি এর আগে থেকেই দেখেছি হাজিরা যারা আজকে 419 জন যাবেন তারা কিন্তু এখানে যে হজ ক্যাম্পে আসা শুরু করেছেন এবং এখনও কিন্তু আসছেন। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা কিন্তু সৌদি আরবে যাবেন বাংলাদেশ থেকে, তারা কিন্তু আসছেন এবং তাদের যে কাগজপত্র রয়েছে যে হজের টিকিট সহ সেগুলো কিন্তু আসলে এখানকে বুঝে নিচ্ছেন বা অনেকেই কিন্তু আগে থেকে নিয়ে এসেছেন। সব মিলিয়ে আমরা হাজিদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবারের ব্যবস্থাপনাটা তারা কিন্তু ব্যবস্থাপনায় সন্তুষ্ট এবং তারা জানিয়েছেন যে তাদের যে উদ্দেশ্যে আসলে হজ পালন করতে যাচ্ছেন আল্লাহর যে রাজি খুশি করতে। আপনি জানেন যে ইসলামের যে 5টি স্তম্ভ তার মধ্যে একটি হজ, এবং হজ সবার জন্য ফরজ না। যারা আসলে
যাদের উপর ফরজ হয়েছে তারাই হজ করতে যাবেন, সেটি আল্লাহর রাজে খুশি করার জন্য সেটির উদ্দেশ্যে তারা রওনা দেবেন এবং তারা জানাচ্ছেন যে তারা সেটি সম্পূর্ণভাবে সুস্থভাবে সেখানে হজ পালন করে ফিরবেন, সেই প্রত্যাশা কিন্তু তারা জানিয়ে যাচ্ছেন এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য সবার জন্য দোয়া কামনা করবেন। আর এবার কিন্তু যে আজকে যে জানিয়েছে যে এবার প্রায় 87,000 হজ যাত্রী এই সৌদি আরবে হজ পালন করতে যাবেন এবং তারা যেটি বলছে যে সরকারি এবং বেসরকারি দুইভাবেই এবারও কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে গিয়ে কিভাবে থাকবেন সেই ব্যবস্থাপনা সব কিছু কিন্তু আসলে ঠিকঠাকভাবে এখন পর্যন্ত যারা হাজির হয়েছেন তারা প্রত্যাশা করছেন যে সব কিছু ঠিকঠাকভাবে হবে এবং আমরাও প্রত্যাশা করছি এবার হজটিও বাংলাদেশের যারা যাত্রীরা যাবেন তারা নির্বিঘ্নে করতে পারবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ হজ ক্যাম্প থেকে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, হজ ক্যাম্প থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিল এস.এম. আরিফ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম বলেছেন, মামলায় অভিযোগের বস্তুনিষ্ঠা না পেলে গ্রেপ্তার নয়। সারা দেশে হয়রানিমূলক ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা হচ্ছে, যা সঠিক নয়। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া আছে যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়। এই সময় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গেজেট প্রকাশ করেছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মামলার জট কমাতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যপরিধি বাড়ানোর পরামর্শ দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের কিছু মামলা আছে, যেমন ফ্যামিলি ম্যাটার্স, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, কম্পাউন্ডেবল ক্রিমিনাল অফেন্সেস, ছোট খুব ছোট, ওটা নামই তো কম্পাউন্ডেবল। এগুলি যদি আমরা বলি ম্যান্ডেটরিলি, বাধ্যতামূলকভাবে প্রথমে যেতে হবে লিগ্যাল এইড অর্গানাইজেশন, সরকারি লিগ্যাল এইড অর্গানাইজেশন যেতে হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করতে গেজেট নোটিফিকেশনের জন্য নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করেননি। ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরাই গেজেট নোটিফিকেশন করেছেন। এটা ছাড়া আমার আর কিছু বলার। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুতই হবে বলেও জানান তিনি। আসিয়া হত্যা মামলা লাস্ট যেটা আপনার গত বুধবার এটা আপনার বিচার কাজ শুরু হয়েছে, কারণ এটা চার্জশিট পেতে একটু দেরি হয়েছিল। এই সপ্তাহে হয়তো 6ষ্ঠ কার্য দিবস হবে, আগামী রোববার হবে এটা 7ম কার্য দিবস। তা আমি একটা আশাবাদ ব্যক্ত করেছিলাম 7ম কার্য দিবসের মধ্যে হবে, আমার একটা আশাবাদ ছিল। আমরা নিম্ন আদালতে জানি এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার বিচার করা হচ্ছে। আমার মনে হয় না তেমন একটা ব্যত্যয় হবে, আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ রায় পাবো। মেজর সিনহা ও নারায়ণগঞ্জের আলোচিত 7 মার্ডার মামলার অগ্রগতি নিয়ে আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আপনার উচ্চ আদালতের উপর আমাদের তো হস্তক্ষেপের কোনো স্কোপই নাই। এখন আমরা আগের সরকার যে ছিল সেটা তো একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, তারা তো কোনো নিয়ম নীতি মানত না, তারা চিফ জাস্টিসকে পর্যন্ত মানে কি বলবো গলা ধাক্কা দিয়ে দেশ দিয়ে বের করে দিয়েছে। আমরা তো সেটা সরকার না, ঠিক না? আমরা উচ্চ আদালতের স্বাধীনতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমাদের কোনো এখতিয়ারই নাই উচ্চ আদালতের মানে কবে শুনানি করবে, কত দ্রুত শুনানি করবে সেটার ব্যাপারে কিছু বলার। সারা দেশেই হয়রানিমূলক মিথ্যা মামলা হচ্ছে, যা ঠিক নয় জানিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, মামলা হলেই গ্রেফতার নয়। বাংলাদেশের আইনে কোথাও তো মামলা করার ক্ষেত্রে আপনার কোনো বাধা দেওয়া নাই, যে যার মতো মামলা করছে। এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা জমি দখল, ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। এগুলো অত্যন্ত আনফরচুনেট, অত্যন্ত পরিতাপের বিষয়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। নিরীহ কাউকে যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয় সেই নির্দেশনা পুলিশের সব স্তরে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেছেন, মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না, তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন পুলিশ প্রধান। পুলিশ সপ্তাহ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আগস্টের পর দেখা গেছে অপরাধ হয়তো করেছেন 5 জন কি 10 জন, কিন্তু অসৎ উদ্দেশ্যে অর্থ আদায়ের জন্য কাউকে হয়রানি করার জন্য ভয় দেখিয়ে 300 লোকের নামে মামলা দেওয়া হয়েছে বা হচ্ছে। যে না গিয়ে
সেবা পাওয়া যায়, পুলিশ দুর্ব্যবহার করেন। শুরু থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছেন, আমি নিজে বলেছি, এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায়ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব, তার বেলায় নিব। জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। জড়িত দুজনকে শনাক্ত করা গেছে, জানানো হয়েছে। বাকিদের শনাক্তের কাজ চলছে। যাচাই বাছাই শেষে 25 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এদিকে যাত্রাবাড়ী ও রামপুরায় ছাদের কার্নিশে গুলি করে হত্যা মামলার প্রতিবেদন 20 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 4 মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও জিয়াউল হাসান সহ 12 পুলিশ সদস্য ও রবিউল নামে এক যুবলীগ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। এটা আমরা এখন যাচাই বাছাই করছি। মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে আমরা মূল বিবেচ্য বিষয় হচ্ছে কমান্ড স্ট্রাকচার। কমান্ড স্ট্রাকচারের বিরুদ্ধে বিষয় তদন্তটা আমরা মূলত করি। তার সাথে পারপেট্রেটর যারা আছে, যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে, তাদের বিষয়টা আমরা তদন্ত করি। এখন তদন্ত একটা চলমান প্রক্রিয়া। এই তদন্তে নতুন তথ্য আসে, ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব। এবং এইখানে হয়তো 10 দিন বা 5 দিন বা 1 মাস সময় একটু বেশি লাগতেই পারে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন আমাদের। নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের কোর্টে রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ড চাইলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় আদালত প্রাঙ্গণে থাকা বিএনপিপন্থী আইনজীবীরা আনিসুল হকের ফাঁসির দাবিতে স্লোগান দেন। কিছু আইনজীবী সাবেক আইনমন্ত্রীকে শারীরিকভাবে হেনস্থা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে বিচার শুরু হবে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। ডক্টর ইউনূস জানান, দেশের রাজনৈতিক দলগুলোর সংক্ষিপ্ত সংস্কার নিয়ে একমত হলে জাতীয় নির্বাচন ডিসেম্বরেই হতে পারে। তবে বৃহৎ সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের 16 বছরের স্বৈরাচারী শাসনের। বাংলাদেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে 8 আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 6 আগস্ট সংসদ বিলুপ্ত ঘোষণার পর অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেন। বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন নাকি সংস্কার, এমন ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। টক টু আল জাজিরায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারটি নেন আল জাজিরার সাংবাদিক নিয়েফ বার্কার। সেখানে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করা হলে ডক্টর ইউনূস বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রদান বন্ধ করতে পারবেন না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনার বিচার ও তাকে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। We understand what their legal situation is, what our legal situation is, but we are waiting for the legal notice coming from the court that brings it to a higher level of notice. এ সময় আগামী ডিসেম্বরে অথবা জুনে নির্বাচন দেওয়ার নিশ্চয়তা নিয়ে জানতে চাওয়া হলে প্রধান উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হলে জাতীয় নির্বাচন ডিসেম্বরেই হতে পারে। তবে বৃহৎ সংস্কার প্যাকেজ চাইলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। That will depend on how many of them we are agreeing, disagreeing, how much time it takes. So if the consensus is you have a larger number of items that we can agree on and we want to implement before the election, then we take a longer time. If they are not in a hurry to have the election and go a smaller version of the implementation, then we have the early election in December. If it takes a longer version,
we go up to June. Beyond June, we don't go. মানুষকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে কাজ চলছে, আর বাংলাদেশের তরুণ জনশক্তি নতুনভাবে দেশকে তৈরি করতে পারে। Human beings are not about slavery. Human beings are about exploring. That is the kind of economy that we have to build. In brief, I finally conclude that we have to build a new civilization. আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জাতীয় সংসদের মেয়াদ 4 বছর এবং একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন বলে মত দিয়েছেন গণ অধিকার পরিষদ। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। আফজাল হোসেনের রিপোর্ট। এক অর্থে 53 বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়, তার পথ উন্মুক্ত করা যায়, যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তারই অংশ হিসেবে এই আলোচনা। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরুর আগে এভাবেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষার কথা জানান অধ্যাপক আলী রিয়াজ। এরপর চলে কয়েক ঘন্টার বৈঠক। বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সংসদের মেয়াদ 4 বছর করার পক্ষে মত দিয়েছে তার দল। একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না, এই বিষয়ে আমরা একমত। পরপর বলেন কিংবা সব মিলিয়ে আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার জীবদ্দশায় 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না, রাষ্ট্রপতি অযোগ্য হবেন, এটা আমরা বলেছি। কমিশনের দেয়া 166টি প্রস্তাবের মধ্যে 15টিতে দ্বিমত, 135টিতে একমত এবং বাকিগুলোতে আংশিকভাবে একমত হয়েছে গণ অধিকার পরিষদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। কোনো মহামানবকে ক্ষমতায় আনতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে 3টি রাজনৈতিক দলের সাথে বিএনপির লিয়াজু কমিটির এক বৈঠকে তিনি আরও বলেন, একটি বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচনের সময় ক্ষেপণ করে গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছে। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। বিএনপির গুলশান কার্যালয়ে লিয়াজু কমিটির সঙ্গে আমজনতা পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি এবং ন্যাপ ভাসানী সহ 3টি রাজনৈতিক দলের সাথে মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন। নির্বাচনী রোডম্যাপ জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করেন। দেশের মানুষ সবাই উদ্বিগ্ন হয়ে আছে সুষ্ঠু একটি নির্বাচনের আশায়। আমরা আশা করি যে ফেরেশতার বেশে এখানে এসেছেন ওইটা ধরে রাখবেন, ওটা ধরে রেখে সুন্দরভাবে কাজ সম্পন্ন করে দেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ট্রেন, ওই ট্রেনে আপনারা উঠাই দিবেন। দেশটা জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে চলবে। এই সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের 50টি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাইলেও সুবিধাভোগী বিশেষ মহল গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছে। বিশেষ সুযোগ সুবিধাভোগীদের বিরুদ্ধাচরণ করছে, মুখোমুখি করছে। এটা তো কারো তো বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই। সুতরাং 16 বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, কোনো মহামানব গণতন্ত্রের সমাধান দিবে তা জনগণ মেনে নেবে না। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হলেও জাতিগতভাবে বিজয় আসবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, দেশকে ভালোবাসে বলেই শত অত্যাচার, জুলুম, নির্যাতনের পরেও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা দেশ ছেড়ে যাননি। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুল সুবহানের উপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন জামায়াতে আমির। এ সময় জামায়াত আমির বলেন, মাওলানা আব্দুল সুবহানের ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে সকলকে মুগ্ধ করত। বাংলাদেশ জামায়াতে ইসলামের মধ্যে আমার জানা একমাত্র দায়িত্বশীল অভিভাবক, যিনি বিডি মেম্বার থেকে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত সর্বত্র তার বিচরণ ছিল।
মৌলানা আব্দুল সুবহানরা কখনো হারিয়ে যান না, তারা বিবেকের আয়নায় জ্বলজ্বল করতে থাকেন। আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কন্ডন সেলে মৃত্যুর অপেক্ষায় থেকেও মাওলানা সুবহান কখনো ভয় পাননি বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শিমুল বিশ্বাস। আওয়ামী লীগের লজ্জাজনক পরাজয় ও করুণ পরিণতি আমাদের জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা যাকে অপমান করতে চেয়েছিল, অসম্মানিত করতে চেয়েছিল, সে আজকে সম্মানিত। যারা ক্ষমতার অহংকারে যারা আজকে মদমত্ত ছিল, তাদের কি করুণ পরিণতি আমরা দেখলাম। এটা সুস্পষ্টভাবে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ছিল। তৎকালীন রাষ্ট্রের সাথে জড়িত যারা ছিল, এদের সবাইকে বিচারের মুখোমুখি যদি করা না হয়, ফ্যাসিবাদ কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে যাবে। জুলাই বিপ্লবের বিতাড়িত সরকার আব্দুল সুবহানকে অপমানিত করতেই মানবতা বিরোধী মামলায় আসামি করেছিল বলে মত দেন বক্তারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণ অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার। সোমবার অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। এতে বলা হয়, গত 12 ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলো। গত 28 ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। ওই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এই অধিদপ্তর গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়। এরপর উপদেষ্টা পরিষদ এই বিষয়ে অনুমোদন দেয়। ভারত অধিকৃত কাশ্মীরে হামলার পর এবার পাকিস্তানের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে চিরবৈরী প্রতিবেশী ভারত, এমনটাই বলছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। অপরদিকে পাকিস্তানের 130টির বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র এমনি সাজিয়ে রাখা হয়নি, এগুলো শুধুই ভারতের জন্য রাখা হয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী। দুই পক্ষের বাক্যবাণ আর মাঝে মধ্যে সীমান্তে গোলা বিনিময়ের মধ্যে এমন খবরগুলো উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।